আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের মূল বইয়ের ১.১ অনুশীলনীর যে বাকি অঙ্কগুলো ছিল, তার মানে ৫, ৬ এবং ৭ নম্বর যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো সলভ করবো। তো চলো শুরু করা যাক। ৫ নম্বর অঙ্কে আমাদের বলছে একই অঙ্ক একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তার মানে এখানে ক এবং খতে কতেও ৭টা অঙ্ক দিয়েছে, খতেও ৭টা অঙ্ক দিয়েছে। এই ৭টা অঙ্ক ব্যবহার করে একবার তোমার সর্বোচ্চ সংখ্যা, তার মানে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, আর একবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। কিন্তু একই অঙ্ক দুইবার একের অধিক বার নেওয়া যাবে না। শর্ত হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা যদি ৫-এর ক আমরা কি লিখতে পারি, যে প্রদত্ত অঙ্কগুলো, তার মানে কি কি অঙ্ক দেওয়া আছে, তাই না? প্রদত্ত অঙ্ক কি দেওয়া আছে? ৪, ৫, ১, ২, ৮, ৯ এবং ৩। এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করতে হবে। ব্যবহার করে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে একবার, এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে একবার। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। আচ্ছা, বৃহত্তম সংখ্যা যেহেতু তাহলে বড় সংখ্যা, তাই না? তাহলে কি করতে হবে? এই যে ৭টা অঙ্ক দিয়েছে, অঙ্কের ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যা সেটা প্রথমে আসবে, তাই না? তারপরে তার চেয়ে একটু ছোট যে সেটা আসবে তারপরে, তারপরে তার চেয়ে একটু ছোট সেইটা তারপরে। তারপরে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজালেই কিন্তু আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে যদি বৃহত্তম সংখ্যা যেহেতু আমরা বের করব, তাহলে সবচেয়ে বড় অঙ্ক কোনটি দেখো তো? এর ভিতরে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে ৯। ওকে, তারপরে ৮, তারপরে দেখো তো ৯ এর পরে ৮, তারপরে আছে ৫, তারপরে ৪, তারপরে ৩, তারপরে ২, তারপরে আছে ১। তাহলে এখানে যে ৭টা অঙ্ক ছিল সেই ৭টা অঙ্কের বড় থেকে ছোট ক্রমে সাজাইছি, এটাই হয়ে গেছে গঠিত বৃহত্তম সংখ্যা। এটাকে যদি আমরা কমা ব্যবহার করতে চাই, কমা দিয়ে দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৃহত্তম সংখ্যা গঠনের ক্ষেত্রে যে অঙ্কগুলো দেওয়া থাকবে এটাকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। তার মানে প্রথমে বড় সংখ্যাটি সবচেয়ে বড় সংখ্যা, তারপরে ওই বড় সংখ্যার চেয়ে একটু ছোট বা কাছাকাছি যে সংখ্যা সেটা, তারপরে তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট, এভাবে সাজাতে হবে। এবার আমরা আসি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? মানে ছোট সংখ্যা, তাই না? তাহলে এই যে বড় সংখ্যা যেটা আমরা বের করছি, এটাকে জাস্ট উল্টা করে লিখলেই ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে যাচ্ছে। উল্টা করে মানে কি? যে শেষ থেকে শুরু, তখন ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে। তাহলে উল্টা করে লিখি আমরা ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯। এই যে আমরা উল্টা করে সাজাইছি, এটাই গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে এই অঙ্কগুলো ব্যবহার করে। আমরা যদি কমা ব্যবহার করি, এই যে, আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে এটা। ওকে, এবার আমরা দেখি খ নম্বরে কি আছে। যে কথাগুলো বারবার লিখতে হবে সেই কথাগুলো আমি লিখে দিলাম। ওকে, তাহলে খতে আমাদের প্রদত্ত অঙ্কগুলো কি ছিল? ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭। এখন অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা, তাহলে কি করতে হবে? একইভাবে বড় থেকে ছোট ক্রমে সাজাইতে হবে, তাই না? তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ৯, তারপরে ৮, তারপরে আছে কত? ৭, ৭-এর পরে এখানে বড় সংখ্যা কি আছে? ৫, তারপরে কি আছে? ৪, তারপরে কি আছে? ৩, তারপরে আছে ০। এই যে আমরা অঙ্কগুলো একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করে ফেলেছি, তাই না? এবার এখানে কমা ব্যবহার করলাম। আবার একইভাবে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? উল্টা করে লিখতে হবে, তাই না? এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে উল্টা করে যদি লিখি তাহলে সবার আগেই তো শূন্য আসতেছে, কিন্তু কোনো পূর্ণ সংখ্যার প্রথমে তো শূন্য হবে না। শূন্য হলে তো সেই সংখ্যা, সেই শূন্যের কোনো মানে হয় না। তাহলে এখানে কি করতে হবে?
তাহলে এখানে টেকনিকটা হচ্ছে, যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথম শূন্য চলে আসে, শূন্য তো লেখা যাবে না, তাহলে শূন্যের আগে যে ক্ষুদ্রতম সংখ্যা ছিল সেটা আগে লিখতে হবে। শূন্যের আগে ক্ষুদ্রতম সংখ্যা কি ছিল? 3। এরপরে সেই শূন্যটা নিয়ে চলে আসবে, তারপরে বিপরীত ক্রমে সাজাতে হবে। তাহলে এই দুটো সংখ্যা আমরা বসাই ফেলছি। তারপরে এই যে সংখ্যাগুলো আছে এগুলো বিপরীত ক্রমে, তো উল্টা থেকে সোজা সাজাবো। তুমি 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। এই যে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি। আমরা যদি কমা ব্যবহার করি, এই যে আমরা কমা ব্যবহার করে ফেললাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রশ্নে যদি কিছু অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কগুলো একবার ব্যবহার করে যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় কিভাবে করতে হবে, এবং যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলে কিভাবে করতে হবে, এবং এই ধরনের অঙ্ক আসলে ইনশাআল্লাহ এখন তোমরা পারবে। ওকে, আমরা এবার 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কে আমাদের বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। দেখো, অঙ্ক সহজে পারার একদম প্রথম যে বৈশিষ্ট্য বা প্রথম যে শর্ত, সেটা হচ্ছে ওই অঙ্কের যে প্রশ্নটা এটা ভালোভাবে বুঝতে পারা। এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে খুব সহজেই। এখানে আমাদের বলছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা 7টা ঘর ধরে নিয়ে নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। যেহেতু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। 7টা ঘর নিলাম, যেখানে 7টা অঙ্ক আমি বসাবো। এখন আমাদের শর্ত দিয়েছে প্রথমে 7 এবং শেষে 6 আছে। তার মানে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে। 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 শেষে 6 আছে। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রেও প্রথমে 7 শেষে 6 থাকবে, আবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও প্রথমে 7 শেষে 6 থাকবে। তাহলে আমরা যদি লিখি যে 7 বিশিষ্ট, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমরা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বের করবো যার প্রথমে আছে 7, শেষে আছে 6। তাহলে আমরা এই যে 7টা অঙ্ক, তার প্রথমে 7, শেষে 6 বসাই দিলাম। এখন মাঝখানে থাকলো কয়টা ঘর? 5টা ঘর। এই 5টা ঘরে 5টা অঙ্ক বসাতে হবে। কোন অঙ্কটা বসালে, দেখো এখানে কিন্তু শর্ত নাই যে একই অঙ্ক একই লজিক ব্যবহার করা যাবে না, এই ধরনের কোনো শর্ত নাই। তাহলে আমরা জানি যে টোটাল যে 10টা অঙ্ক আছে, এই অঙ্কের ভিতরে সর্বোচ্চ মানধারী অঙ্ক কোনটি? 9। 9 মান সবচেয়ে বেশি। তাহলে এই যে 5টিতে আমরা যদি 5টাই 9 বসাই দিই, তাহলে কিন্তু এর চেয়ে বড় মান আর পাওয়া যাবে না, তাই না? যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে। তাহলে আমাদের কাজ কি? বাকি যে 5টা ঘর আছে এখানে 5টাই 9 বসাই দিব। তাহলে এইটাই হয়ে গেলে কিন্তু 7 অঙ্কের বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7, শেষে 6 আছে। 7 আর 6 কে তো আমি পরিবর্তন করতে পারবো না, কারণ এখানে আমাদের প্রশ্ন কিন্তু বলেই দিয়েছে। আমি মাঝখানের সংখ্যাগুলো কি বসাবো এটা আমার উপর ডিপেন্ড করতেছে। যেহেতু বৃহত্তম সংখ্যা গঠন করতে বলছে, তাহলে মাঝখানে অঙ্কগুলো আমি কি করলাম? সবচেয়ে বড় অঙ্কগুলো বসাই দিলাম। এটাই হয়ে গেল সেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7, শেষে 6 আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। একইভাবে আমরা লিখতে পারি, এখন যেহেতু বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেছে, আমরা লিখবো কি? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, তাই না? তাহলে ধরো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 7টা অঙ্ক নিলাম, প্রথমে 7 আর শেষে 6 থাকবে, এটা শর্ত অনুযায়ী। এবার যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে আমরা জানি যে 10টা অঙ্কের ভিতরে সবচেয়ে কম মান কোন অঙ্কের? সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম মান কোন অঙ্কের? শূন্য, তাই না? শূন্যের মান সবচেয়ে ছোট। আর এখানে শূন্য বসানো যাবে, কারণ যেহেতু প্রথমে একটা পূর্ণ সংখ্যা আছে, তাই না? যদি প্রথমে কোনো সংখ্যা না থাকতো তাহলে কিন্তু প্রথমে শূন্য বসানো যেত না। যেহেতু প্রথমে সংখ্যা আছে একটা, তাহলে এখন শূন্য বসাতে পারবো। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে বাকি সবগুলাই হবে শূন্য। এটাই হচ্ছে সেই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। ওকে, এখন যদি কমা ব্যবহার করি, এটা, তাহলে আশা করি তোমরা
আর 6 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন এখান থেকে এই অঙ্কটা ধরে আসতে পারে কিভাবে? এখন তোমাদের বলতে পারে 7 অঙ্ক বিশিষ্ট না বলে 5 অঙ্ক বিশিষ্ট আসতে পারে, 6 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 9 অঙ্ক বিশিষ্ট হতে পারে। সেটা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, হয়তো প্রথমে একটা সংখ্যা এখানে 7 ছিল, 7 এর জায়গায় অন্য যেকোনো একটা অঙ্ক দিয়ে দিতে পারে। আবার শেষে 6 চলে, শেষে 6 এর জায়গায় যেকোনো একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো যাই বলুক না কেন প্রথম শেষ ঠিক থাকবে। যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন মাঝখানে সবগুলাই হচ্ছে বৃহত্তম অঙ্কটি বসবে। আর যখন ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবে তখন মাঝখানে সবগুলাই হচ্ছে ক্ষুদ্রতম অঙ্কটি বসবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমরা এবার 7 নম্বর অঙ্কটি দেখি। 7 নম্বর অঙ্কে আমাদের বলছে এখানে একটা সংখ্যা দিয়েছে, তাই না? সংখ্যাটি কত? ৭৩,৪৫৫। বলছে এর অঙ্কগুলো বিপরীত ভাবে সাজাবে। বিপরীত ভাবে মানে কি? উল্টা করে লিখতে হবে। তার মানে এটা যেভাবে আছে এখন উল্টা থেকে সোজা করে লিখতে হবে। প্রথমে 5 আসবে, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7। এটা বিপরীত ভাবে সাজালে যেই সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে কথায় লিখতে হবে। ওকে, তাহলে আমরা সাথে আমরা প্রথমে কি লিখতে পারি? যে প্রদত্ত সংখ্যা, তাই না? প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা কি আছে? ৭৩,৪৫৫। ওকে, এবার যদি আমরা লিখি সংখ্যাটির অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে প্রাপ্ত সংখ্যা, তাই না? তাহলে সংখ্যাটির অঙ্কগুলো বিপরীত ক্রমে বা বিপরীতভাবে সাজালে প্রাপ্ত সংখ্যা। ওকে, তাহলে বিপরীতভাবে সাজালে আমরা কি পাচ্ছি? সংখ্যাটা দেখো তো, বিপরীতভাবে যদি সাজাই তাহলে প্রথমে 5, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7, তাই না? যদি কমা ব্যবহার করি এটা, তাহলে সংখ্যাটি কত আসছে দেখো তো? 55,437। এই 55,437 কে আমাদের বলছে কথায় প্রকাশ করতে। তাহলে সংখ্যাটির কথায় প্রকাশ, কথায় প্রকাশ কি হবে? 55,437। 55,437। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের যে মূল বইয়ের অনুশীলনী 1.1 ছিল, এর মূল বইয়ের যে অঙ্কগুলো ছিল এগুলো কিন্তু আমরা শেষ করে ফেলছি অলরেডি। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা বা দুইটা সৃজনশীল করব এবং কিছু এমসিকিউ করব যেগুলো আসার মতো। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।